শহীদ আবু সাইদকে ডকুমেন্টেশন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছি, আবার সেটাকে বলা হচ্ছে যে এটা একটা মিস্টেক হতে পারে। আবু সাইদকে যদি মিস্টেক হিসাবে আপনি আখ্যায়িত করেন, তাহলে এই জুলাইয়ের বাপ কেটা? আমি মনে করি তাহলে সচিবালয়ের কোন একটা দপ্তরি পোস্টে দিলে সেইটা সঠিক যোগ্যতা হতে পারে, এর ব্যতিক্রম কিছুই হতে পারে না। আপনি অবশ্যই দপ্তরীয় হওয়ার যোগ্যতা রাখেন না। আপনি জানেন যে 36শে জুলাইয়ের পূর্বে আমাদের প্রত্যেকের একটা কনসেপ্ট ছিল যে বাংলাদেশ থেকে ফেসিবাদকে রুখতে হবে। সে জামাত করুক, বিএনপি করুক, অন্য দল করুক এবং কোনো কিছু না করুক, একজন স্বাধীন চেতা বাংলাদেশের নাগরিক প্রত্যেকের ভিতরে একটা ইউনিটি কনসেপ্ট ছিল যে আমরা কখনোই এমন বাংলাদেশ চাই না যেখানে সারাক্ষণ গুম হবে, খুন হবে, আয়নাঘর থাকবে। এই ফেসিবাদী চরিত্রটাকে বিলুপ্তি করার জন্যই কিন্তু 36শে জুলাই। অনেকে ধারণা করেন যে সরকার পরিবর্তনের জন্য 36শে জুলাই। আমি এটার চরম বিরোধী একজন মানুষ, কারণ সরকার পরিবর্তনের জন্য ব্যর্থ হয়েছে এদেশের রাজনৈতিক দলগুলো। তৎকালীন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রাম হয়েছে, যেটাকে আমরা বলি যে নির্বাচন মানি না, মানলাম না, আপনি আসবেন ক্ষমতা দখল করবেন, এ জাতীয় কোনো কিছু কিন্তু আমরা করতে পারিনি। ওটা একটা অংশ হতে পারে আমাদের এই আন্দোলনকে বেগবান করার জন্য। হয়তো সকল আন্দোলন, ব্যর্থ আন্দোলনগুলোরও একটা সাইড জমা হয়ে ক্ষুব্ধ একটা প্রতিক্রিয়া হয়তো 36শে জুলাই ঘটেছে, কিন্তু ওভারঅল এই 36শে জুলাইটা ছিল একটা সিস্টেমের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে, এবং এই দেশটাকে পার্শ্ববর্তী দেশ ভারত যেভাবে লুটে পুটে খেয়েছিল সেই লুটেরাজদের বিরুদ্ধে ছিল 36শে জুলাই। কিন্তু আমরা কি সেই 36শে জুলাই পরবর্তী আজকের প্রায় 2 বছর শেষ তৃতীয় বর্ষে পদার্পণ করলেন, আপনি কি বাংলাদেশে সেটা পাচ্ছেন? আমার ধারণা মতে এখন পর্যন্ত আমি যদি বলি যে আপনি প্রায় 90% আশাহত হয়েছেন। কারণ যেই জুলাইয়ে আপনার জুলাইয়ের প্রথম বর্তমানে আপনি 90 ভাগ আমি বলবো 90 ভাগই হয় নাই, 10% আমি টেনে টুনে আপনাকে দিলাম যে রাষ্ট্র হয়তো কিছু কিছু জায়গায় ভালো কিছু চিন্তা। এটাই অবশ্যই যারা বর্তমান সরকার এবং যারা এই বর্তমান সিস্টেম কাঠামোটাকে চালাচ্ছে তাদেরকে আমি দায় দিচ্ছি। কেন দিচ্ছি? এর আগে তো ফেসিবাদ ছিল, ফেসিবাদকে তো আমরা তাড়িয়েছি, তাকে তো দায় দিয়ে লাভ নেই। আন্দোলনের পর তারা তো সংস্কারের জন্য আলোচনা করেছে, বৈঠক করেছে, চেষ্টা করেছে, 19 মাস তাদের কার্যক্রম ছিল। তারা তো পলিটিক্যাল কোনো গভর্নমেন্ট ছিল না, তাদের হাতে একটা নির্বাচনের দায়ভার ছিল, তারপরে সংস্কার প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা ছিল। আমি সেই জায়গাটাতেও তাদের যে 100% বলবো যে তারা দায়ভার মুক্ত হয়েছে, সঠিক কাজটা করেছে, সেটা বলছি না। কিন্তু তাদেরকে আপনি দায় দেওয়ার আগে আমি যেটা প্রকাশ্যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই সরকার কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে, 2/3 মেজরিটি নিয়ে সে ক্ষমতায় এসেছে। সে নির্বাচন বিতর্কিত অনেক ইস্যু আছে, সেই আলোচনা আমি বাদই দিলাম। তার বাহিরেও তো রাষ্ট্র ক্ষমতায় তারা এসেছে। আসার পরে তাদের প্রথম দিনের অ্যাক্টিভিটিসটা কি হলো সংসদে? তারা কি সংস্কারের পক্ষে কি পক্ষে না? এটা বাংলাদেশের একটা চায়ের দোকানদারকে আপনি যদি এখন জিজ্ঞেস করেন, তারাই বলতে পারবে বিএনপি সংস্কারপন্থী দল কি সংস্কারপন্থী দল না। এমনকি 31 দফার প্রথম দফাতেই সংস্কার শব্দ লেখা, সেই শব্দটাকে যারা স্বীকার করে, যে ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব নিজে গণভোটের পক্ষে রায় চেয়েছেন জনগণের সাথে প্রকাশ্যে জনসভায়, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মতো ব্যক্তি যদি সংসদে দাঁড়িয়ে বলে আমরা তত্ত্বাবধায়ক সরকারের সময়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যা কিছু মিটিং সিটিং করেছি শুধুমাত্র নির্বাচনকে ত্বরান্বিত করার জন্য, ওই সকল কার্যক্রম আমাদের ছিল, আমাদের শুধু দেখানো উদ্দেশ্য ছিল। আর একজন মন্ত্রী তো রবি সাহেব বললেন যে আমরা এই যে ট্যাক্স মৌকুব এই সেই এগুলো শুধুমাত্র আমাদের নির্বাচনকালীন অবদান ছিল। তার মানে কি আপনি জনগণের সাথে প্রতারণা করেছেন। দেখেন বারবার যে বলছি প্রতারণার কথাটা, এটা আপনি মাত্র 5 মাসেই কি সিদ্ধান্ত? 5 মাসে আপনি সিদ্ধান্ত দিতে হবে। এই কারণেই আপনি প্রথম দিন ডে 1 থেকে হোয়াট ইউ হ্যাভ ডান আমরা কিন্তু সেটা দেখেছি। আপনি নতুনে দেখেন মাত্র 3 দিন আগে আপনার রাষ্ট্রীয় অনুষ্ঠান হলো, 2 দিন আগে এই যে 5ই আগস্ট যেটা অনুষ্ঠিত হলো, আজকে কত 7ই আগস্ট, তাহলে 2 দিন আগের অনুষ্ঠানে বাংলাদেশের যে ছেলেটি বুক চেতিয়ে 2 দিকে হাত প্রসারিত করে আমাদেরকে যুদ্ধের ডামাডলে নামার জন্য উৎসাহ করে জীবন উৎসর্গ করে গেলেন একটা নিউট্রাল ছেলে, আমরা সেই শহীদ আবু সাইদকে ডকুমেন্টেশন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছি, আবার সেটাকে বলা হচ্ছে যে এটা একটা মিস্টেক হতে পারে। আবু সাইদকে যদি মিস্টেক হিসাবে আপনি আখ্যায়িত করেন, তাহলে এই জুলাইয়ের বাপ কেটা? বাংলাদেশের 24-এর এই গণ অভ্যুত্থানের আমি যদি একজন ব্যক্তিকে প্রথম বীরত্বগাথা ব্যক্তির নাম উচ্চারণ করি, তার নাম উচ্চারণ করতে হবে শহীদ আবু সাইদের নাম, এবং সেটা চেয়ে সে আপনার চরম শত্রু হলেও কে সেটা তো আপনার একজন ব্যক্তির স্টেজের বক্তব্য ছিল। আমি বলছি যে ব্যক্তিকে আপনি শহীদ হয়েছে তার কারণেই তো আপনার কাছে টকশো করেছি, সেই আবু সাইদকে আমরা কিন্তু আজকের বাংলাদেশের ডকুমেন্টেশনের মধ্যে পেলাম না। একদম মিস্টেক কিভাবে হয়? শেখ মুজিবুর রহমানের কোনো অবদান থাকলে সেটা জাতি মিস্টেক হিসেবে দেখতে পারে না, জিয়াউর রহমানের কোনো অবদান থাকলে সেটা মিস্টেক হিসেবে দেখতে পারে না, কিন্তু বিএনপির
পন্থী কোনো একজন মিনিস্টারের নাম না থাকলে সেটা আপনি মিস্টেক হিসাবে দেখতে পারেন। তারেক রহমানের নাম যদি কোনো জায়গায় পরতে লেখা থাকে সেটা আপনি না দিলে সেটাকে আপনি মিস্টেক বলতে পারেন না। তারেক রহমান থাকবে না, থাকবে আপনার ওখানে আরেকজন ব্যক্তি, সেকেন্ড পার্সনের নাম, মির্জা ফখরুলের নাম। তার মানে এটা একটা পলিটিক্যাল যে কোনো কারণে ষড়যন্ত্রমূলক ভাবেই করেছে, এটাই সত্য। কিন্তু সরকার হয়তো তার ইজ্জত রক্ষার জন্য 100% ষড়যন্ত্রমূলক ছিল। এটাকে ওই যে বস্তা পচা পুরাতন রাজনীতির দিকে আবার এই দলটা চলে যাওয়ার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে যে আন্দোলনটা বিএনপি বেইজ হয়েছে, আন্দোলনটা একটা নির্বাচনমুখী হয়েছে, আন্দোলনটা মানুষ মনে হয় যেন শুধুমাত্র খালেদা জিয়ার মুক্তির জন্য করেছে কিংবা বিএনপি কে ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য করেছে। কিন্তু তারা যে জানে না যে বিএনপি কে গরুর ঘরে পাঠিয়ে সভা সমাবেশ করাচ্ছে আওয়ামী লীগ। তারা জানে না যে বিগত দিনে বিএনপির পার্টি অফিস থেকে 500-1000 মানুষ গ্রেপ্তার করেছে। সেই সময় আওয়ামী লীগ তাদেরকে বিভিন্ন বোম্বিং এর নাম দিয়ে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। তার প্রতিবাদে তারা কোনো কিছু করতে পারে নাই। যখন কোনো কিছু পারে নাই তখন নায়ক, শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিক, আলেম, ওলামা, পীর, মাশায়েখ, দল টল সবাই মিলে আমরা এই জুলাই বিপ্লব করেছি। অতএব এই জুলাই বিপ্লবটা একটা ছিল শোষণের বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে। সেই জায়গাটা তারা ধ্বংস করেছে। আপনি দেখেন, শুধু আবু সাঈদের ছবি নিয়ে তো কথা না, এক দফার ঘোষক আমরা কাকে দেখলাম? আমার চরম শত্রু ব্যক্তিও, ধরেন কথার কথা, এখন একটা তারা দল করেছে, এনসিপি করেছে, হোয়াটএভার। এই পার্টি আপনি পছন্দ নাই করতে পারেন, বিতর্ক থাকতেই পারে, কিন্তু ওই পার্টির কোনো একজন ব্যক্তি যদি তৎকালীন সময়ের কোনো একটা নেতৃত্বে থাকে, তাকে আপনি অন্তত রিকগনাইজ করা, এটা হচ্ছে ভদ্রতা। কিন্তু সেই ভদ্রতাটা আমাদের বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি না। আমরা যাদের কথা শুনে শুনে বক্তব্য, যাদের জন্য আপনার চ্যানেলে বক্তব্য দিয়ে এসেছি, তাদেরকে এখানে বিতর্কিত করা হয়েছে। কারা এখানে আসলো? যারা চাটাচাটি করে সেই সকল মানুষদেরকে আমরা দেখলাম স্টেজে। আপনি স্টেজে উঠাবেন রাষ্ট্রীয় একটা অনুষ্ঠানে, রাশেদের মতো লোকেরা হচ্ছে ওইখানের মানুষকে শান্ত করতে আসে। যে লোক 24 ঘন্টা মানুষকে অশান্ত করার জন্য পোস্ট করে, ফেসবুকে দেয়, এখানে দেয়, ওখানে দেয়, যে লোক স্বয়ং তারেক রহমানের নেতৃত্ব মানে না। আমি যখন বিএনপি করতাম তৎকালীন সময়ে আমার সাথে টকশোতে বারবার বলেছে যে এই বাংলাদেশের শুধুমাত্র গণ অধিকারের পক্ষেই পরিবর্তন করা সম্ভব এবং গণ অধিকার 300 আসনে নির্বাচন করবে। বিএনপি, তারেক রহমান তাদের নেতৃত্বই মানে না। সেই যাদের নেতৃত্ব মানে না, তারা গত 5 মাস চারটে এমন একটা জায়গায় গিয়ে উপস্থাপিত হয়েছে। আমাদের মতো দেশপ্রেমিকদেরকে আজকে দেখতে হচ্ছে তাদের মতো লোকদেরকে। কোথার যোগ্যতা আছে? আপনি কার যোগ্যতা আছে? কোন জায়গাটা আছে? জাস্টিস সাহেবের যদি যোগ্যতার বিচার করেন, আমি মনে করি তার সচিবালয়ের কোন একটা দপ্তরি পোস্টে দিলে সেইটা সঠিক যোগ্যতা হতে পারে, এর ব্যতিক্রম কিছুই হতে পারে না। আপনি অবশ্যই দপ্তরীয় হওয়ার যোগ্যতা রাখেন না। রাজনীতি কোথায় করেছেন? রাজনীতিবিদদের একটা আইডেন্টিটি এবং রাজনীতিবিদদের আদর্শ থাকতে হবে, লজিক জায়গাটা থাকতে হবে আপনার স্পিচের মধ্যে। আমাদের বিরুদ্ধের জন্য না, না 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 না, আমাদের বিরুদ্ধে কই করলো? আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে, এটা তো বিষয় না। তার নিজের নিজের বক্তব্যকে টুয়াইসলি উপস্থাপন করছে যখন তারা নিজেরা সংস্কারের পক্ষে কথা বলেছে, একসময় তারা গণভোটের পক্ষে কথা বলেছে, একসময় তারা আন্দোলন সংগ্রামের পক্ষে ছিল। তারপরে তারা যখন এই জায়গা থেকে ভিন্ন জায়গায় গেল শুধু এই পদবি চাটার, সে তো সিগারেটের বিএনপির। আপনি জানেন যে যদি বিএনপির ধানের শীষের কোনো প্রতীক পাওয়ার পরে লোকটা যদি কোনো নির্বাচনে থার্ড হয়, ধরে নিতে হবে তার চেয়ে অপদার্থ নেতা আর বাংলাদেশে নাই। ধানের শীষ তো বাংলাদেশে এমন কোনো প্রতীক না যে তাকে থার্ড হইতে হবে। ধানের শীষ এমন একটা প্রতীক, হয় ফার্স্ট হবা নয় সেকেন্ড হবা। তিনি হয়েছেন থার্ড। এই থার্ড ক্লাস সিগারেটের লোকটাকে আইনে প্রধানমন্ত্রীর আশেপাশে বসিয়ে দেন, এর জোতা টানার যোগ্যতা তো তার নাই। আমি সে কারণে বলছি, বিএনপির কি অযোগ্য লোক আছে নাকি? যোগ্য লোকের অভাব আছে নাকি বিএনপিতে? হাজার হাজার মামলা খাওয়া লোক আছে যারা বিএনপি চালাতে পারে, বিএনপির পাশে দাঁড়াতে পারে। আমি 5ই আগস্টের পরে সেই সকল ভদ্র মানুষদের সিনারিও দেখছি না, তবে তাদেরকে দেখেছিলাম জেলের মধ্যে, তাদেরকে দেখেছিলাম মামলার মধ্যে, তাদেরকে দেখেছি হামলা মামলা সহ্য করতে। তারা এখন বিএনপির বড় বড় জায়গাগুলোতে নেই, শুধু 5-8টা দালালগুলো আজকের এখানে বসে গিয়েছে। আমি যে কারণে বলছি যে 24-এর সঠিক ইতিহাসটা জনগণের কাছ থেকে মুছে দেওয়া হচ্ছে, এটা আমি পিএম কে দোষারোপ করব এমনটা নয়। আমি এটা মনে করি যে তার আশেপাশের সেটিং গুলো এমন এমন জায়গা থেকে করে দেওয়া হয়েছে যারা উদ্দেশ্য প্রণোদিত ভাবেই বিএনপি কে কুয়ার ভিতরে ফেলতে চায়। এবং আপনি দেখেন, যেই নুরুল হক নূর শেখ হাসিনাকে বলল মা, আম্মা বলে ডাক দিল, সেই নুরুল হক নূর শিবিরের ভোট পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি হলো। দেখেন, প্রথম শিবিরের ভোটে ভিপি, দ্বিতীয়বার মা হিসেবে ডাকলো শেখ হাসিনাকে, তারপরে দেশের বাহিরে গিয়ে বিতর্কিত ব্যক্তিদের সাথে ছবি তুলে আনলো, তারপরে আবার বাংলাদেশে এসে এখন আবার বিএনপির জামাতের অনুষ্ঠানে আমার সাথে বক্তব্য দিয়েছে সংস্কারের পক্ষে, এই যে বাংলাদেশের কি বলে পিআর পদ্ধতির পক্ষে, সবকিছুর বক্তব্য। আমি যেই মঞ্চে বক্তব্য দিয়েছি, নূরও সেই মঞ্চে বক্তব্য দিয়েছে। সেই ব্যক্তি এখন সবকিছু মুখটুক তালা লাগিয়ে একটা পার্টি শেষ করে দিয়ে আজকে তার
পরে বিএনপি কে মিসগাইড করছে। আজকে তিনি নিজে বলছেন যে 10 লাখ টাকা লাগবে বাংলাদেশের মন্ত্রীদের বেতন। কত বড় দুর্দশাগ্রস্ত নেতা হলে এই কথা বলতে পারে, যেখানে বাংলাদেশের সাধারণ মানুষের রক্তের টাকায়, ট্যাক্সের টাকায় আমার দেশের মানুষের আজকের জীবনযাপিকা চলছে, এই মন্ত্রী এমপিদের বিলাসবহুল জীবনযাপন চলছে, সেখানে 10 লাখ টাকা একজন মন্ত্রীকে বেতন দিতে হবে তোমার মতো কামলা লোক কেন? এই যে পদ্ধতিটা বাংলাদেশে এসেছে, এটাকে আমি মনে করি 24-এর সেই পূর্ববর্তী যে বাংলাদেশ ছিল সেটাই আবার নতুন করে চালু হয়েছে। এখানে কোনো কিছুর পরিবর্তন হয় নাই। পরিবর্তন যদি আপনি দেখতে চান তাহলে পরিবর্তনের 3-4টা নমুনা আপনাকে বলি। এক, আমরা চেয়েছিলাম বিচার ব্যবস্থার সংস্কার। রিফাত সাহেব যে সচিবালয় ভিন্নভাবে প্রতিষ্ঠা করে স্বাধীন বিচারালয় প্রতিষ্ঠার জন্য যে কাজটা করেছিলেন, তাদেরকে বিএনপি সরকার আসার পরই সবাইকে কামব্যাক করে নিয়ে গিয়েছেন সেন্ট্রাল সচিবালয়। তারা এখন আর আলাদা কোনো স্বাধীনভাবে বিচার বিভাগ চালাতে পারবে না। আজকের বাংলাদেশের আমরা জানতাম যে পিআর পদ্ধতির মাধ্যমে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য নাই। প্রধানমন্ত্রী যখন দায়িত্বে থাকবেন তিনি দলের চেয়ারম্যান থাকতে পারবেন না, নাই। তা বাংলাদেশের সংস্কারটা কি হয়েছে? সংস্কার হয়েছে পিএম গেঞ্জি গায়ে দিয়ে ট্রাক চালিয়ে গণভবনের আশেপাশে একটু ড্রাইভ করে দেখাবেন। সংস্কার হয়েছে এই আমাদের পিএম মহোদয় তার স্ত্রীকে নিয়ে সুন্দর করে ড্রাইভ করবেন, লন্ডনে কিভাবে ড্রাইভ করছে এটা না, এটা ভালো দিক, আমি খারাপ বলছি না, কিন্তু দিস ইজ নট আপনার ফান্ডামেন্টাল জায়গায় ইস্যু। আপনার রাষ্ট্র সংস্কার কোনটা? আমি টি শার্ট কোন কালারের গায়ে দিলাম আর সাইফুর সাগরের সাথে সেলফিতে কোন অফিসে বসে কথা বললাম, এটা রাষ্ট্র সংস্কার না। রাষ্ট্র সংস্কার হচ্ছে ওইটা যেটার জন্য মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে এবং জুলুম নির্যাতনের শিকার হয়েছে, ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে চেয়েছে। আজকের বিএনপি কে সবার আগে এই কাজটা যদি করতে পারতো, দেখেন বিএনপির আমি এখন তো কিছু না, কিন্তু আমি কেন এটার জন্য কষ্ট পাই? একটা সময় তো বিএনপি করেছি। বিএনপি 2/3 মেজরিটি নিয়ে এসে তিনি কেন জনগণের কাছে এখন প্রশ্নবিদ্ধ হবেন যে তারা সংস্কারের পক্ষে না, তারা দেশ বিরোধী, তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে? কেন এটা লাগবে? বিএনপি 2/3 মেজরিটি নিয়ে এসে সংসদে জামাতের আগে, এনসিপির আগে নিজেরা বক্তব্য দিয়ে সংস্কারের সব দাবি মেনে নিয়ে তারপরে তারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে। বাপের বেটা সাদ্দামের মতো তুমি 2 বছর, 5 বছর, 10 বছর রাষ্ট্র ক্ষমতায় থাকো, কোনো সমস্যা নাই, কিন্তু তোমরা 6 মাসের ভিতরেই আজকে রাষ্ট্রের যে তালবাহনা শুরু হয়ে গিয়েছে, তাতে তো আমাদের সন্দেহ হচ্ছে যে সরকার এক্সিস্ট ঠিক মতো 5 ইয়ার্স করবে কি করবে না। আজকের এর মূল কারণটাই হচ্ছে চাটাচাটি, সন্দেহ পোষণ করছে শুধু এই চাটাচাটি গ্রুপকে আজকের এই জায়গায় নিয়ে আসার জন্য। আজকের আরেকটা শেষ করছি, আইজিপির দেখছেন আলী হোসেন ফকিরের গত 2 দিন আগে চাটাচাটি বন্ধ হয় নাই, সেটা তো আমি স্পষ্ট চোখের সামনে দেখলাম। যখন অনুষ্ঠান চলে, রাষ্ট্রীয় অনুষ্ঠান, একজন আইজিপি স্বরাষ্ট্রমন্ত্রীর কানের কাছে গিয়ে কি বলতে পারে যে ওইগুলোকে বাহিরে নিয়ে যাবো? স্যার, ওইগুলো মিনস হোয়াট ডু ইউ মিন বাই ওইগুলো? ওইগুলো যারা, ওরাই রক্ত দিয়েছে, ওর পরিবার রক্ত দিয়েছে বিধায় আজকের বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। তার মানে একজন আলী হোসেন ফকির সাহেবও বিশ্বাস করেন যদি আমি এই কথা বলে একটু চাটতে পারি তাহলে আমার পদোন্নতিটা ঠিক থাকবে, আর যদি এটা আমি না বলতে পারি তাহলে আমি যে বিএনপি মাইন্ডেড একজন বাংলাদেশের পুলিশের প্রধান এইটা বোঝা যাবে না। তার মানে তারা এই জিনিসটা এস্টাবলিশ করতে চায়। আমি ধন্যবাদ জানাই স্বরাষ্ট্রমন্ত্রীকে, যদিও সে সেই সময় তাকে বলেছে না এটা করতে হবে না। তার মানে আমরা সেই 36শে জুলাইয়ের